মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি জানালেন নিরাপত্তা উপদেষ্টা। নিরাপত্তা নিশ্চিত হলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন। রাষ্ট্রের স্বার্থে ছাড় দিয়ে রাজনৈতিক দলগুলোর মতৈক্যে পৌঁছানো জরুরি, মন্তব্য ডক্টর আলী রিয়াজের। তুরিন আফরোজের পিএইচডি ডিগ্রি ভুয়া নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ে। আপিল বিভাগের রাষ্ট্রপক্ষের তথ্য উপস্থাপন। সম্পত্তিতে সমান অধিকার সহ নারী সংস্কার কমিশনের ৬ প্রস্তাব বাতিল চেয়ে রিট, নিষ্পত্তির আগে বাস্তবায়ন না করার দাবি। দেশে গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি সবচেয়ে বেশি, নিয়মিত সেবনে ক্যান্সার সহ নানা রোগের ঝুঁকি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি বা আনুষ্ঠানিক কিছু হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। দুপুরে রাজধানীর বিইউপিতে রোহিঙ্গাদের ফেরানো ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে সেমিনারে একথা বলেন তিনি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, প্রতিবেশী যেই হোক সবসময় সুসম্পর্ক রাখা প্রয়োজন। এরই অংশ হিসেবে আরাকান আর্মির সাথে ওয়ার্কিং লেভেলের যোগাযোগ করা হয়েছে। রাখাইনে মানবিক সহায়তা করিডোরের জন্য আরাকান আর্মির সাথে যোগাযোগেরও লক্ষ্য ছিল। এটা পরিচালনা করবে জাতিসংঘ। এর মাধ্যমে ত্রাণ যাবে, খাদ্য যাবে, তবে অস্ত্র নয়। এই যোগাযোগ রাখাইন নিরাপদ পরিস্থিতি প্রতিষ্ঠায় সহায়তা করবে। মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে বাংলাদেশ, দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছে নেই বলেও জানান খলিলুর রহমান। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, মিয়ানমারের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হলেই রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যাবে, এটাই একমাত্র সমাধান। মানবিক করিডোর নিয়ে মিয়ানমারের সঙ্গে কোনো চুক্তি বা আনুষ্ঠানিক কিছু হয়নি। রাখাইনে মানবিক সহায়তার করিডোরের জন্য আমরা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলাম। জাতিসংঘ এটি পরিচালনা করবে। এর মাধ্যমে ত্রাণ যাবে, খাদ্যও যাবে, তবে অস্ত্র নয়। এই যোগাযোগ রাখাইনে নিরাপদ পরিস্থিতি প্রতিষ্ঠায় সহায়তা করবে। মিয়ানমারের নিরাপত্তা নিশ্চিত করাই এখন জরুরি। তবে মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় বলেই আমি মনে করি। অং সান সুচি এর নেতৃত্বাধীন এনইউজি জোট রোহিঙ্গাদের আহ্বান জানিয়েছে মিয়ানমারের জান্তার বিরুদ্ধে যুদ্ধে সঙ্গী হতে। তখন রোহিঙ্গাদের সেই সুযোগটা নেওয়া উচিত ছিল। রাষ্ট্রের স্বার্থে ছাড় দিয়ে সব রাজনৈতিক দলের মতৈক্যে পৌঁছানো জরুরি বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে 12 দলীয় জোটের সাথে প্রথম দিনের সংলাপের শুরুতে এসব কথা বলেন তিনি। ডক্টর আলী রিয়াজ বলেন, কমিশনের লক্ষ্য সবার সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা তৈরি করা। আগামীতে রাষ্ট্রীয় বিধিমালা ব্যবহার করে স্বৈরশাসন যেন গেড়ে বসতে না পারে সেই চেষ্টা করে যাচ্ছে কমিশন। চলছে সংলাপও, তবে দ্রুত ঐক্যমত্যে পৌঁছাতে হবে, বিলম্বের সুযোগ নেই। আর ঐক্যমত্য তৈরি করতে হলে সবাইকে কিছু না কিছু ছাড় দিতে হবে। তবে রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়গুলো হতে হবে একমত। শুধু কমিশনের সাথেই নয়, ঐক্যমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যেও আলোচনা করার আহ্বান জানান ডক্টর আলী রিয়াজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, তিনি পিএইচডি সম্পন্ন করেননি, এমনটাই লিখিতভাবে নিশ্চিত করেছে সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস। সকালে এই সংক্রান্ত তথ্যের চিঠি আপিল বিভাগে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। সেখানে বলা হয়েছে, তুরিন আফরোজ নামে পিএইচডি ডিগ্রির কোনো রেকর্ড নেই তাদের কাছে। এমনকি এই নামে কেউ কখনো ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলেও কোনো তথ্য নেই। সকালে আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলায় এ তথ্য দাখিল করা হয়। গত 13ই মার্চ আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলা শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক জানান, ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকা অবস্থায় ক্ষমতার সব রকম অপব্যবহার করেছেন। তখন তিনি ছিলেন পরাক্রমশালী। এক মুহূর্তের মধ্যে তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন।
উত্তরার বাড়িতে সেই মায়ের থাকার নির্দেশনা প্রার্থনা করছি। স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা সহ 11 দফা দাবি বাস্তবায়নে গণজমায়েত কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। বেলা 11টার দিকে প্রধান কার্যালয়ের সামনে শুরু হয় এই গণজমায়েত। এতে অংশ নেন কমিশনের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা। গণজমায়েতে বক্তারা কমিশনের চেয়ারম্যান ও শূন্য পদে স্থায়ী নিয়োগ, মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা, বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে কমিশনকে ক্ষমতা প্রদানের দাবি জানান। পাশাপাশি উচ্চশিক্ষায় জিও প্রদানে বৈষম্য দূর করার দাবিও উপস্থাপন করা হয়। বলেন, আন্দোলনের কারণে গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে, এর প্রভাব ভবিষ্যতে ক্যান্সার, থাইরয়েড চিকিৎসায় পড়তে পারে। পরে বক্তারা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। গণজমায়েত শেষে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। আমরা গত কয়েকদিনের কর্মসূচির মধ্যে আমরা গণস্বাক্ষর গ্রহণ করেছি। আমরা আজ সেই স্বাক্ষর সম্বলিত আমাদের 11 দফা বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করব। আমাদের দাবিতে আমরা অবিচল, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলতে থাকবে। উত্তরাধিকার সম্পত্তিতে সমান অধিকার সহ নারী সংস্কার কমিশনের 6টি প্রস্তাব বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সকালে জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী। একই সঙ্গে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নারী সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করার নির্দেশনা চাওয়া হয়েছে। নারী সংস্কার কমিশনের 6টি সুপারিশ ইসলাম এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে বাতিল চাওয়া হয়েছে। এছাড়া যৌনকর্মের বৈধতা, বহুবিবাহ নিষিদ্ধের প্রস্তাবও বাতিল করতে বলা হয়েছে। গত 19শে এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়। এতে নারীর প্রতি বৈষম্য দূর করতে মুসলিম, হিন্দু ও খ্রিস্টান পারিবারিক আইন সংস্কারের প্রস্তাব করা হয়। এতে আপত্তি জানিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি জানায় হেফাজতে ইসলাম সহ বেশ কয়েকটি সংগঠন। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের কাজ এবছর শেষ হচ্ছে না। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, 5ই আগস্টের পট পরিবর্তনের পর মেট্রো রেলের অনেক বিদেশি কর্মী চলে গেছেন, দায়িত্বশীল ব্যক্তিদেরও রদবদল হয়েছে, তাই কাজ ব্যাহত হয়েছে বলে জানান তিনি। আগামী বছরের অক্টোবরের মধ্যে এই অংশে চালু হতে পারে ট্রেন চলাচল। মেট্রো রেলে উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন চলাচল করে 4 লাখের বেশি যাত্রী। MRT 6 লাইনে মোট স্টেশন 17টি, এর মধ্যে কমলাপুর বাদে বাকি সব স্টেশন চালু রয়েছে। মতিঝিলে শাপলা চত্বর থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত 1.16 কিলোমিটার অংশে নির্মাণ কাজ চলছে। বিগত সরকারের সময় বলা হয়েছিল এবছরের ডিসেম্বরে ট্রেন চালু করা যাবে, কিন্তু এখন তা আর হচ্ছে না। কর্তৃপক্ষ বলছে রাজনৈতিক পট পরিবর্তন সহ বেশ কিছু জটিলতায় কাজ শেষ হতে সময় লাগছে। যেহেতু স্মল কাজ, এটা প্রোগ্রেস কম হয়েছে। তারপর কিছু ইনসিডেন্ট তো হয়েছে, যেটা ছাত্র আন্দোলন মুভমেন্টের কন্ট্রাক্টর অনেকে বিদেশ চলে গেছিল, কনসালটেন্ট অনেক বাইরে চলে গেছিল, ডিফারেন্ট ইনসিডেন্টের জন্য এটা হয়েছে। ওই সময় যে পরিস্থিতিতে বলা হয়েছিল বা যে কনসিডারেশনে বলা হয়েছিল, প্র্যাকটিক্যালি এটা হবে না এই ডিসেম্বরে। নির্ধারিত সময়ে শেষ না হলেও প্রকল্পের কাজের মান ঠিক রাখার ওপর জোর দেন বিশেষজ্ঞরা। কিছুটা যদি দেরিও হয়, আমি এটাতে কোনো অসুবিধা দেখি না, কারণ একটু সতর্কবার্তা দিতে হবে যে আমি যা ইচ্ছা তা করতে পারি না। জনগণের টাকায় যখন উন্নয়ন হয়, এটা যেন সাশ্রয়ী মূল্যে হয়, টেকসই মূল্যে হয়, যাদের কাজ করার কথা তারাই যেন কাজ করে, এলোমেলো যেন কাজ না হয়। MRT 6 লাইন উত্তরা থেকে কমলাপুর মেট্রো রেল স্টেশনে এসে মিশবে। একই সঙ্গে লাইন 1 রুটের একটি অংশ বিমানবন্দর থেকে কমলাপুরে শেষ হবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হজ যাত্রার ষষ্ঠ দিনে আজ সৌদি আরবে যাচ্ছে 8টি ফ্লাইট। এসব ফ্লাইটে যাত্রী যাচ্ছেন আরও 3,311 জন। এর আগে গত 5 দিনে হজ করতে সৌদি আরবে পৌঁছেছেন 22,203 জন যাত্রী। হজ কার্যালয়ের তথ্য অনুসারে এখনও ভিসা পাননি মোট যাত্রী 13%। জটিলতায় আটকে যাওয়া যাত্রীদের সবাই ভিসা পাবেন বলে আশ্বাস দিচ্ছে কর্তৃপক্ষ। এদিকে হজ যাত্রীদের পদচারণায় মুখরিত রাজধানীর আশকোনার হজ ক্যাম্প। নির্ধারিত সময় অনুযায়ী নির্বিঘ্নে চলছে বাংলাদেশ অংশের ইমিগ্রেশনের কাজ।
রাষ্ট্রের স্বার্থে ছাড় দিয়ে সব রাজনৈতিক দলের মতকে পৌঁছানো জরুরি বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। যেমনটি সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম, সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে 12 দলীয় জোটের সাথে প্রথম দিনের সংলাপের শুরুতে তিনি এসব কথা জানান। আরও জানাতেই সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, রাষ্ট্রের স্বার্থে ছাড় বলতে আসলে কি ধরনের ছাড়ের কথা ডক্টর আলী রিয়াজ বুঝিয়েছেন? দেখেন, ঠিক কিছুক্ষণ আগেই আসলে এই বৈঠকটি শেষ হয়েছে এবং 10টা থেকেই এই বৈঠকটি চলে। প্রায় 4 ঘন্টা ধরে 12 দলীয় জোটের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এই বৈঠকটি চলে। শুরুতে যেইটি দিয়ে শুরু করতে চাই তা হলো যে আজকে যে বৈঠক, সেই বৈঠক শেষে 12 দলীয় জোট কি বলেছে সেটি দিয়ে আসলে আগে শুরু করতে চাই। 12 দলীয় জোটের যে আজকে বৈঠক এবং বৈঠক শেষে গণমাধ্যমের সামনে তারা যে ব্রিফ করেছেন, সেই মোটা দাগে যদি বলতে চাই তাহলে বলা যেতে পারে যে তারা আসলে নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে এবং স্পষ্টভাবে তারা বলেছে যে সংস্কারগুলো দ্রুত শেষ করে, অর্থাৎ প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যেই আসলে নির্বাচন করতে হবে। এবং একই সঙ্গে আরেকটি বিষয় তারা বলেছে যে জাতীয় ঐকমত্য কমিশন উচ্চাকাঙ্ক্ষী আসলে, বা এভাবে তারা বলেছেন যে উচ্চাকাঙ্ক্ষী আসলে চিন্তা করছে, এত অল্প সময়ে উচ্চাকাঙ্ক্ষী চিন্তা করে আসলে খুব একটা বেশি কাজে দিবে না বা সংস্কার করা সম্ভব নয়। যেগুলো আসলে সংস্কার করা সম্ভব দ্রুত সময়ে সেগুলোই আসলে সংস্কার করা দরকার এবং সেদিকেই আসলে নজর দেওয়া দরকার বলে তারা এইটি বলেছেন। একই সঙ্গে বলেছেন যে প্রয়োজন হলে অধ্যাদেশ জারি করে, অর্থাৎ দ্রুত অধ্যাদেশ জারি করে জাতীয় নির্বাচনের দিকে যাওয়া দরকার বলেই তারা মত দিয়েছেন। এবং একই সঙ্গে সংসদের মেয়াদ 5 বছর এবং ভোটারদের বয়স 18 বছর করে রাখার তারা প্রস্তাব দিয়েছেন। এবং একই সঙ্গে আরেকটি বিষয় তারা বলেছেন যে আপনি নিশ্চয়ই জানেন যে স্থানীয় সরকার যে কমিশন, সেই কমিশন এরকম একটি প্রস্তাব দিয়েছিল যে চেয়ারম্যান যারা হবেন তারা সরাসরি ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন না, মেম্বার নির্বাচিত হওয়ার পর মেম্বাররা আসলে নির্বাচিত করবেন চেয়ারম্যানকে। তারা এই প্রস্তাবটি বিরোধিতা করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং একই সঙ্গে গণভোট তারা বিরোধিতা করেছেন যে এই মুহূর্তে গণভোট প্রয়োজন নেই। একই সঙ্গে গণপরিষদ যে গঠন সেটিও তারা বিরোধিতা করেছেন। তারা বলেছেন যে জাতীয় নির্বাচনের দিকেই আসলে যেতে হবে এবং সকল মনোযোগ জাতীয় নির্বাচনের দিকে দিতে হবে। বলতেন যে একমত হয়েছে কোনগুলোতে? অন্যদিকে এই বৈঠকটি একমত কোনগুলো হয়েছে তারা এভাবে বলেননি, কিন্তু যে 166টি যে প্রস্তাব অর্থাৎ সংস্কার প্রস্তাব, সেই প্রস্তাবের বেশিরভাগই তারা একমত এবং যে সকল বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছেন সেই বিষয়গুলো তুলে ধরেছেন। মাহমুদুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে আপাতত আফতাবনগরে পশুর হাট বসানো যাবে না। তবে রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল করলে তখন যে আদেশ হবে তার উপর নির্ভর করবে চূড়ান্ত সিদ্ধান্ত। দুপুরে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন। এর আগে 21শে এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে এক আফতাবনগরে হাটের জন্য ইজারা বিজ্ঞপ্তি দিয়ে দরপত্র আহ্বান করে। এরপরে আবাসিক বসতি হওয়ায় এই পশুর হাটের ইজারা বাতিল চেয়ে রিট করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। এর আগেও 2 বছর আফতাবনগরে পশুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। এর ফলে সেখানে হাট বসেনি। বাংলাদেশিদের চিকিৎসা ভিসার জন্য গ্রিন চ্যানেলে চালু করেছে চীনা দূতাবাস। গত মার্চে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের চীন সফরের সময় 2 দেশের মধ্যে সংক্রান্ত সমঝোতা হয়েছিল। বাংলাদেশের লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল এজেন্সিগুলো এখন চিকিৎসার উদ্দেশ্যে চীন যাত্রীদের ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট ও আত্মীয়তার প্রমাণপত্রের গ্যারান্টি দিতে পারবে। এজন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্টিফিকেট অথেন্টিকেশনের প্রয়োজন হবে না। এছাড়া ভিসা কেন্দ্রে মেডিকেল ভিসার জন্য আলাদা কাউন্টার খোলা হয়েছে, যেখানে আবেদনকারীদের অপেক্ষা না করে সরাসরি ডকুমেন্ট জমা দেওয়া যাবে।
জরুরি চিকিৎসার ক্ষেত্রে একই দিনে ভিসা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। চিকিৎসা ভিসার জন্য আবেদনকারীদের অগ্রাধিকার ভিত্তিতে লাইনে দাঁড়ানো ছাড়াই সাক্ষাৎকার দেওয়া যাবে। চিকিৎসাগত কারণে সরাসরি উপস্থিত হতে অক্ষম হলে ট্রাভেল এজেন্সির গ্যারান্টি পত্রের মাধ্যমে রিমোট সাক্ষাৎকারের ব্যবস্থা করা যাবে। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর, এরপর আরো যা দেখবেন। 2.5 মাস পর খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় খুললেও কাটেনি অচলাবস্থা। লাঞ্ছিতকারীদের শাস্তির দাবিতে ক্লাস বর্জ্য। জুলাইয়ে শেষ হচ্ছে চট্টগ্রামে শহর রক্ষা বাঁধ ও 4 লেন সড়ক নির্মাণ। জলাবদ্ধতা দুর্ভোগ কাটার আশা। বর্ষা শুরুর আগেই বিভিন্ন জেলার নদ নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন সাতক্ষীরা, শরীয়তপুর ও কুড়িগ্রামের নদী তীরের বাসিন্দারা। এরই মধ্যে বিলীন হয়েছে বসত ঘর ও ফসলি জমি সহ নানা স্থাপনা। অভিযোগ, ভাঙন রোধে উদাসীন কর্তৃপক্ষ। ভারত বাংলাদেশের সীমান্তে ইছামতি নদীর কিনারা ঘেঁষে সাতক্ষীরার দেবহাটা উপজেলা। বর্ষা এলে আতঙ্ক বাড়ে নদী পাড়ে। শুধু দেবহাটা নয়, সদর উপজেলার টাউন শ্রীপুর সহ কমপক্ষে 10টি পয়েন্টে বেড়িবাঁধের অবস্থা ঝুঁকিপূর্ণ। যদি এইভাবে ভাঙতে থাকে, সরকার যদি এটার পদক্ষেপ না নেয়, তাহলে মনে করেন আরো হুমকির মুখে পড়তে হবে। আমাদের এই জায়গাটা খুবই ভালো করে একটু মেরামত করে দিক, বা যখন টেকসই করে দিক, মানে যখন বর্ষাকাল আসে আর কি। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে রাজনগর মৌজা, কোমরপুরের খাদ্য গুদাম সহ বহু স্থাপনা। ভাঙনের হুমকিতে থানা ভবন, মন্দির সহ বিভিন্ন স্থাপনা। সিসি ব্লক দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প প্রস্তাবিত আছে। আমরা আশা করছি শীঘ্রই প্রকল্পটি অনুমোদন হবে। এই প্রকল্পটির আওতায় দেবহাটার কোমরপুর ও ভাটশালা এলাকায় যে নদী ভাঙন রয়েছে, সেসব এলাকায় স্থায়ী যে টেকসই বাঁধ, সেগুলো নির্মাণ করা সম্ভব। গেল 1 মাসে ধরলার ভাঙনে কুড়িগ্রামের রসুলপুরে ভিটে হারিয়েছে অন্তত 50টি পরিবার। ভাঙনের হুমকিতে মসজিদ, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠান। একই অবস্থা দুধকুমার পাড়ের যাত্রাপুর ও গঙ্গাধর পাড়ের বেশ কয়েকটি এলাকা। পানি উন্নয়ন বোর্ড ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিলেও তা কার্যকর নয় বলছেন স্থানীয়রা। একটি দরপত্র আহ্বান করার অনুমতি যে চিঠি দেওয়া হয়েছে, খুব শীঘ্রই সেটি পাওয়া যাবে এবং আমরা দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে দ্রুত কাজ বাস্তবায়ন শুরু করব। এদিকে গেল বছরের নভেম্বরে শরীয়তপুরের জাজিরা প্রান্তের নাওডোবা 0 পয়েন্টে ভেঙে পড়ে 100 মিটার বেড়িবাঁধ। সমীক্ষায় দেখা যায় তলদেশের মাটি সরে যাওয়ায় দেখা দিয়েছে ভাঙন। যদি বর্ষা চলে আসে তাহলে এই জায়গাটুকু ভেঙে নিয়ে যাবে। তো এই জায়গাটুকু যদি ভেঙে নিয়ে জায়গা, তাহলে দেখা যায় হাজার হাজার ফ্যামিলি কোথায় যাব, কি করব। পদ্মা সেতুর পূর্ব পাশে 110 কোটি টাকায় 2 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। সেটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরের জয়দেবপুরে সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আরও এক নারীর মৃত্যু হয়েছে। ভোরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান পারভিন আক্তার। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4 জনে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান জানান, নিহত পারভিন আক্তারের শরীরের 32% পুড়ে গিয়েছিল। তিনি এসডিইউতে চিকিৎসাধীন ছিলেন। এখনও চিকিৎসাধীন আছে দগ্ধ 10 বছরের শিশু তানজিলা বেগম। শরীরের 90% পুড়ে যাওয়ায় তার অবস্থাও আশঙ্কাজনক। রোববার রাতে জয়দেবপুরে রান্না করার সময় বিস্ফোরণ ঘটে। এ সময় নারী, শিশু সহ 2 পরিবারের 5 জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারের আগুন প্রায় 4 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার রাত 8:30টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে রাত 12:30টার দিকে। আগুনের সূত্রপাতের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। বহুতল ভবনটিতে কয়েকটি ফায়ার এক্সটিংগুইশার ছাড়া অন্য কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে জানায় সংস্থাটি। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী এবং ভবনের ব্যবসায়ীরা জানান, 11 তলা ভবনের বেশিরভাগই ইলেকট্রনিক ডিভাইসের দোকান। ভবনটির ছাদে বাল্ব তৈরির কারখানা ছিল। সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উপর থেকে হিনুলাক্স লিফটে ছাদ থেকে দেখে আমরা দৌড়ে আসছি, আইসা থেকে ফায়ার সার্ভিস আসছে। ফাইবারের লাইটগুলো ওগুলোর কারণে মূলত আগুনগুলো নিভতেছে না, এক সাইডে নিভে আসলে আর এক সাইডে জ্বলে। শর্ট সার্কিটে হইতে পারে। উপরে হলো গোডাউন আছে, গোডাউনে কার্টুন আছে। আগুনটা ছিল এই 11 তলা ভবনের ছাদে, আরেকটা টিন শেড ভবন ছিল প্রায় পুরো ছাদ জুড়েই, এবং এই টিন শেডের ভিতরে প্রচুর পরিমাণ বৈদ্যুতিক সাজ সরঞ্জামাদি বিভিন্ন রকম মালামাল ছিল। এই হাই রাইজ বিল্ডিংয়ে নিয়ম অনুযায়ী যেরকম ফায়ার সেফটির ব্যবস্থা থাকার কথা সেরকম কোনো ব্যবস্থা ছিল না। আমরা কিছু এক্সটিংগুইশার দেখতে পেয়েছি। দেশে সবচেয়ে বেশি বিক্রি হয় গ্যাস্ট্রিকের ওষুধ, যা মোট বিক্রির 35%। পেটের সমস্যা সারাতেই বছরে রোগীদের ব্যয় 1000 কোটি টাকার বেশি। চিকিৎসকেরা বলছেন, নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খেলে শারীরিক নানা সমস্যার পাশাপাশি ক্যান্সারও হতে পারে। রাজধানীর তেজগাঁওয়ের মা ফার্মেসি 5 মিনিটে ওষুধ কিনতে আসেন 3 জন। অন্যান্য ওষুধের সঙ্গে সবাই গ্যাস্ট্রিকের ওষুধ কিনেছেন। চাহিদা বেশি হওয়ায় এই দোকানে গ্যাস্ট্রিকের ওষুধ আলাদা করে রাখা হয়। একই এলাকার ইনসাফ ফার্মেসি, এই দোকানেও সবচেয়ে বেশি বিক্রি হয় গ্যাস্ট্রিকের ওষুধ। দোকানি জানান, 90% প্রেসক্রিপশনেই গ্যাস্ট্রিকের ওষুধ লেখা হয়। আয়সা বললো একটা গ্যাসের ওষুধ দেন, হ্যাঁ একটা পুরি খেলো বা সিঙ্গারা খেলো একটা গ্যাসের ওষুধ দেন, ভাত খেলো একটা গ্যাসের ওষুধ দেন। সাধারণ মানুষ দরকার না হইলেও অনেক সময় গ্যাসের ওষুধটা মনে করে যে কোনো ওষুধের সাথে একটা গ্যাসের ওষুধ খুব দরকার, এইভাবেই নিতে চাই বেশিরভাগ। ঔষধ শিল্প সমিতির হিসেবে দেশে মোট বিক্রি হওয়া ওষুধের 35% খাদ্যনালীর রোগের, হার্ট ও রক্তনালীর 13%। গত 10 বছরে হার্ট ও রক্তনালীর ওষুধের ব্যবহার 9 থেকে বেড়ে 11% হয়েছে। মার্কেটটা এখনও গ্রো করতেছে, ইটস অ্যারাউন্ড 10 to 12% এটা গ্রো করে। এটা সবথেকে বহুল ব্যবহৃত ওষুধ এই মুহূর্তে। এটা অনেকগুলো মলিকুল আছে, র্যাবিপ্রাজল, অমিপ্রাজল, ইসামাপ্রাজল, ডেক্সলান্সোপ্রাজল। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ফাস্টফুড জাতীয় খাবারের চাহিদা বেড়েছে। অতিরিক্ত তেল, চর্বি ও মশলাযুক্ত খাবার পরিপাকতন্ত্রের রোগ বাড়াচ্ছে। তাই খাদ্যনালীর রোগের ওষুধের বিক্রি বেশি। পাকস্থলীর ক্যান্সারের মতো ভয়াবহ রোগ, অন্যদিকে কিডনি ফেইলিউর বা কিডনির অকার্যকারিতার মতো ভয়াবহ রোগও কিন্তু হয়ে যায়। আমরা দেখি যারা দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধটি খায়, হঠাৎ পড়ে গেলে তাদের কোমরের হাড় ফেটে যায় বা ভেঙে যায়। এটিও কিন্তু পরোক্ষভাবে এই ওষুধের জন্য। এ কারণেই আমরা বলবো, চিকিৎসকের যেমন প্রেসক্রিপশন লেখার সময় বিজ্ঞানসম্মত হওয়া দরকার, তেমনি রোগীও কিন্তু বিজ্ঞানসম্মতভাবেই ওষুধটি গ্রহণ করবে। 200-র বেশি কোম্পানি বছরে 30,000 কোটি টাকার মতো ওষুধ বিক্রি করে। দেশের চাহিদা মিটিয়ে 150টির বেশি দেশে রপ্তানি হয় বাংলাদেশের ওষুধ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের আরও 5 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার বিকেলে তাদের সদর থানায় হাজির করা হয়। পুলিশ জানায়, 15 এপ্রিল রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 7 দিনের রিমান্ড চেয়ে দুপুরে তাদের মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এই ঘটনায় এখন পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রায় 2.5 মাস পর আজ খুলেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে শিক্ষকরা যোগ না দেওয়ায় ক্লাস শুরু হয়নি। এতে কাটছে না অচলাবস্থা। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ ক্লাস শুরুর কথা ছিল, তবে 18 এপ্রিল শিক্ষক সমিতির সাধারণ সভায় শিক্ষকদের লাঞ্ছিতকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার সিদ্ধান্ত হয়। এরই জেরে আজ থেকে একাডেমিক কার্যক্রমে যোগ দেননি শিক্ষকরা। তবে নতুন উপাচার্যের সাথে বৈঠক হয়েছে শিক্ষক সমিতির। আগামীকাল সাধারণ সভার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এর আগে 18 ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ হয়। এতে অনেকে আহত হন। এ ঘটনায় 25 ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়। আমাদের নতুন ভিসিটা আসছেন গত পরশুদিন, তো ওনার সাথে আমরা দেখা করছি। তো উনি
আশা দিয়েছেন যে খুব তাড়াতাড়ি আমাদের যে পরীক্ষা এবং ক্লাস বাকি আছে সেগুলো তাড়াতাড়ি শুরু করবে। আমরা মোটামুটি 19 ব্যাচ 2টা পরীক্ষার জন্য আটকে এসেছি, হয়তো 1 মাস লাগবে, টোটাল 1 মাসের মধ্যে বের হয়ে যাব। শিক্ষক সমিতির আগামীকাল সাধারণ সভা আহ্বান করব, সেখানে শিক্ষকবৃন্দ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে। নিখোঁজের একদিন পর মাদারীপুরের আরিয়াল খান নদ থেকে মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে শিবচর উপজেলার কলাতলা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার জান্নাতুল আক্তার ফুপুর বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে আরিয়াল খান নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে নামে। দুপুরে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিল ও আইনজীবী আলিফ হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে শাপলা চত্বর থেকে মিছিল বের করে সংগঠনটি। এ সময় ইসকন বিরোধী নানা স্লোগান সহ চিন্ময় জামিন বাতিলের দাবি জানান তারা। মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে ছাত্রনেতারা বলেন, চিন্ময়কে জামিন দেয়া হলে চট্টগ্রাম থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় দ্রুত আইনজীবী আলিফ হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে চিন্ময়কে গ্রেপ্তারেরও দাবি জানান তারা। এদিকে এ কর্মসূচি ঘিরে সকাল থেকে আদালত এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা, নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। একটা জামিন শুনানি রয়েছে, সেই জামিন শুনানিকে কেন্দ্র করে যাতে কেউ আইন শৃঙ্খলা বিঘ্ন করতে না পারে এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে না পারে, সেই জন্য আমরা একটা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রামে কর্ণফুলীর পূর্ব তীরঘেঁষে শহর রক্ষা বাঁধ ও 4 লেন সড়ক নির্মাণ শেষ হচ্ছে জুলাইয়ে। এরপর জলাবদ্ধতা থেকে মুক্তির আশা করছেন নগরীর 5 লাখের বেশি মানুষ। মেরিন ড্রাইভের আওতায় কর্ণফুলী সেতু থেকে কালুরঘাট ব্রিজ পর্যন্ত সড়কের 80% কাজ শেষ হয়েছে। কর্ণফুলী নদীর জোয়ারে দিনে 2 বার হাঁটু পানিতে ডুবে যেত নগরীর বাকলিয়া, বলিরহাট, হামিদচর, চাকতাই, খাতুনগঞ্জ সহ বেশ কিছু এলাকা। বর্ষাকালে জলাবদ্ধতায় নাকাল হতেন অন্তত 5 লাখ মানুষ। মেরিন ড্রাইভের আওতায় শাহ আমানত সেতু থেকে কালুরঘাট ব্রিজ পর্যন্ত 9 কিলোমিটার 4 লেনের সড়ক ও শহর রক্ষা বাঁধ নির্মাণ শুরু হয় 2018 সালের অক্টোবরে। দ্রুত কাজ শেষ করার অপেক্ষায় স্থানীয়রা। পানি উঠতো, পানি উঠার কারণে মানে এখন এই যদি ইটা হয় বাঁধটা মানে ড্রাইভটা শক্ত হয়ে যায়, এই পানিটার ভিতরে যাবে না। লোডে গাড়ে বাজারে মার্কেটে অনেক পানি উঠতো, এখন তো পানি থেকে আমরা বাঁচছি। প্রকল্প নির্মাণে খরচ হচ্ছে 1800 কোটি টাকা। স্থাপন করা হচ্ছে পাম্পসহ 12টি স্লুইস গেটও। এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের আশা কর্তৃপক্ষের। চট্টগ্রামবাসী এটা সুফল পাচ্ছে। চাকতাই খাতুনগঞ্জ এলাকা আগে পানিতে জোয়ারের পানিতে তলিয়ে যেত। বিগত 2 বছর যাবৎ এই প্রজেক্ট ওখানে রেগুলেটর নির্মাণের মাধ্যমে চাকতাই খাতুনগঞ্জ এলাকা জলাবদ্ধতা মুক্ত হয়েছে। ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ চাকতাইও জলাবদ্ধতার কবল থেকে রেহাই পাবে। বাণিজ্যিকভাবে ক্ষতি কমবে স্থানীয়দের। জলাবদ্ধতাকেও এটা প্রোটেক্ট করছে এবং একই সাথে রাস্তা যে আউটার রিং রোডের যে পেরিফেরি, আউটার রিং রোডের জলব্যবস্থাটাও উন্নয়ন সাধন করেছে এবং এখানে এখন অপার সম্ভাবনা হয়েছে। শতভাগ নির্মাণ কাজ শেষ হলে চট্টগ্রামের পর্যটনে ভূমিকা রাখবে সড়কটি, আশা স্থানীয়দের। এই মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের ফলে জলাবদ্ধতার কবল থেকে মুক্ত হয়েছে চট্টগ্রামের বাকলিয়া, চাকতাই, খাতুনগঞ্জ সহ বিভিন্ন এলাকা এবং মনে করা হচ্ছে এই সড়ক অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পথ নির্দেশনা বাতি না থাকায় বরিশালে নৌপথে রাত্রিকালীন নৌযান চলাচল ঝুঁকির মুখে। বেশিরভাগ বাতি চুরি ও বিকল হওয়ায় বেড়েছে ঝুঁকি। অভিযোগ রয়েছে 1 শ্রেণীর জেলে চুরির সঙ্গে জড়িত। এ বিষয়ে পুলিশকে কয়েকবার জানানো হলেও আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। বরিশাল অঞ্চলে 1200 কিলোমিটার নৌপথের বিভিন্ন স্থানে অসংখ্য চর। দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে 138টি নৌপথ নির্দেশনা বাতি। এর মধ্যে 40টি বয়া ও 98টি বিকন বাতি। কিন্তু নির্দেশনা বাতির বেশিরভাগই চুরি হয়েছে, আর যেগুলো আছে সেগুলোও বিকল। রাতে হাজারো যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় নৌযান চালান চালকরা। আগে বিকন ছিল, বয়া ছিল, বয়াগুলো ফ্ল্যাশ ছিল,
এখন নদীতে চলাচল করার মতো কোনো কিছু নদীতে নেই। মল্লিকপুরের এখান দিয়ে অধিকাংশ জায়গায় প্রায় 5 নটিক্যাল পথের মতো কোনো পানি নাই। সেখানে বয়াবাতিগুলো আছে ঠিকই, বয়াবাতির কোনো বাতি নাই। বিআইডব্লিউটিএ বলছে এ পর্যন্ত 49টি সাধারণ ডায়েরি করে পুলিশকে চুরির বিষয়টি জানানো হয়েছে, কিন্তু এ পর্যন্ত একটি ঘটনারও কোনো সুরাহা হয়নি। পুলিশ আমাদেরকে বলে চোর ধরেই দিতে, কিন্তু এই চোর ধরা তো আমাদের পক্ষে সম্ভব না। এভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং চুরি হয়ে যায়, পরে আবার আমরা এটা আবার রিপ্লেসমেন্ট করার জন্য, আবার নৌপথকে সচল রাখার জন্য আবার রিপ্লেসমেন্ট করার জন্য চেষ্টা করতেছি। এ ব্যাপারে কঠোর নজরদারির কথা জানিয়েছে পুলিশ। বিশেষ করে সরকারি সম্পত্তি ক্ষতি সাধন করা বা নিয়ে যাওয়ার মতো ঘটনাগুলো ঘটুক, চুরির ঘটনা ঘটুক, আমরা এটার কঠিন আইনি ব্যবস্থা নিব। কোরবানির ঈদ ও বর্ষা আসার আগেই সমস্যার সমাধানের কথা বলছে বন্দর কর্তৃপক্ষ। ঈদুল আজহা এবং বর্ষা মৌসুমকে সামনে রেখে আমরা আরও একটু সচেষ্ট হব এই জিনিসগুলোকে আর একটু রিকভারি করার জন্য, যাতে জেলেদের মাধ্যমে এই ক্ষতিগুলো আমরা আর না হয়। প্রতিটি বয়ার দাম 26 থেকে 30 লাখ এবং বিকনের দাম 3 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেটে বকেয়া মজুরি সহ 11 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন চা শ্রমিকরা। দুপুরে নগরীর লাক্কাতুরা বাগান এলাকার এয়ারপোর্ট রোডে কর্মসূচি পালন করেন তারা। এতে বুরজান, ছড়াগাং, কালাগুল ও বুরজান চা কারখানার কয়েকশো শ্রমিক অংশ নেন। সকাল থেকে মালনীছড়া চা বাগানের সামনে মিছিল নিয়ে জড়ো হন তারা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে এয়ারপোর্ট রোডে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন এয়ারপোর্টগামী বিভিন্ন দেশের যাত্রীরা। দ্রুত শ্রমিকদের দাবি না মানা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিকরা। আজকে 5 মাস গত হয়ে যাচ্ছে, কোনো বেতন নাই, করি নাই, কিছু নাই। আমরা যে একটা মানুষ যদি রোগ হয়, রোগের কারণে মারাও যাচ্ছে ওষুধের কারণে, কিন্তু কোনো চিকিৎসাই নাই। জীবন নির্বাহের জন্য আমাদের দাবি হচ্ছে সরকারি উদ্যোগে টি বোর্ডের আন্ডারে যাতে বাগানটাকে চালু করা হয়। এ বিষয়ে সিলেট থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, একটু জানতে চাই যে 5 মাস ধরে বেতন হচ্ছে না, সংকট সমাধানের কোনো উদ্যোগ আপনি দেখছেন কিনা? দেখুন, আসলে আপনি ঠিকই এই চা বাগানগুলির শ্রমিকেরা কিন্তু তারা বেতন টাকা পাচ্ছেন না, এবং তারা আসলে এই যে দাবিতে তারা বিভিন্ন পাচ্ছেন না, এবং তারা আসলে এই যে দাবিতে তারা বিভিন্ন সময় নানা ধরনের কর্মসূচি তারা পালন করেছেন। তবে তারা বলছেন যে আসলে এতে করেও মালিক পক্ষ কিংবা প্রশাসনের কোনোভাবেই টনক নড়েনি। প্রতিফলন ঘটেনি বলে তারা জানিয়েছেন, এবং এরই পরিপ্রেক্ষিতে তারা বেশ কিছুদিন আগে তারা এই যে লাক্কাতুরা চা বাগানে একসাথে জড়ো হয়ে তারা কিন্তু সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন, এবং পরবর্তীতে সেখানে করার মতো কর্মসূচি তারা বাধ্য হয়েছেন। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে মূলত সকাল থেকেই লাক্কাতুরা চা বাগানের সামনে এই যে চা বাগানগুলো বলা হচ্ছে, সেই বাগানগুলোর শ্রমিকেরা তারা কিন্তু জড়ো হন মিছিল সহকারে, এবং পরবর্তীতে সেখানে জড়ো হয়ে তারা নানা ধরনের স্লোগান দেন, তাদের বেতন ভাতা যেন পরিশোধ করা হয় সেই দাবিতে। এবং পরবর্তীতে দেখলাম যে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেন। চা শ্রমিকদের বিক্ষোভ নিয়ে সিলেট থেকে কথা হচ্ছিল সহকর্মী রানা মজুমদারের সাথে। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজকে সামনে রেখে বিকেলে দল ঘোষণা করবে বিসিবি। কে হচ্ছেন এই ফরম্যাটে টাইগারদের নতুন অধিনায়ক, সেটাও জানা যাবে আজ। নাজমুল শান্তর অধিনায়কত্ব ছাড়ার পর এখন পর্যন্ত নতুন কারো নাম ঘোষণা করেনি বিসিবি। ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন লিটন। অধিনায়কত্বের ভার সামলানোর দায়িত্ব দেয়া হতে পারে তাকে। তাসকিনেরও সম্ভাবনা রয়েছে। টি-20 দলে শান্ত থাকবেন কিনা সেটাও বড় এক প্রশ্ন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ 17 ও 19 মে শারজায়, 21 মে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। সেখানে 5 ম্যাচের সিরিজ। প্রথমটি 25 মে, 3 জুন সিরিজের শেষ ম্যাচ। যারা নিজ নিজ জেলা ও বিভাগীয় ক্রিকেটের উন্নতিতে ভূমিকা রাখতে পারবেন তাদেরকেই বিসিবির দায়িত্ব দেখতে চান তামিম ইকবাল। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক
অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কথা বলেন তিনি। আর সাকিবের কথা চিন্তা করে খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে যুক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদ অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে জেলা এবং বিভাগীয় সংগঠক অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান। সাবেক ফুটবলার, রাজনীতিবিদ সহ যোগ দেন সংগঠকরা। তবে চমকের নাম তামিম ইকবাল। এমন আয়োজনে যোগ দিয়ে চলতি বছর হতে যাওয়া বিসিবির নির্বাচনের আগে নিজের ভাবনা প্রকাশ করেছেন। যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, বা ওটা জেলা থেকে হোক বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন। রাজনীতিবিদের পাশাপাশি সাবেক জাতীয় ফুটবলারও তিনি। অভিজ্ঞতা থেকে জানান, খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে না জড়াতে, সাকিবের ঘটনাকে উদাহরণ হিসেবে নিতে বলেন। তুমি 1 নম্বর রাজনীতিতে এখন যেও না, আর গেলে এই দলটি আর বেশি দিন তার আয়ু নাই। সে চুপচাপ করে তারপর খানিকক্ষণ পরে চলে গেল। যদি সে আমার কথা শুনতো এবং এইভাবে রাজনীতিতে না যেত, এই ধরনের আমি দামি ইলেকশনের মধ্যে না যেত, আজকে সে অনেক সম্মানের সাথে ঢাকার রাজপথে বিচরণ করতে পারত। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও। শুধু ফুটবল, ক্রিকেট বা হকির ভিতরে সীমাবদ্ধ না, আমরা সকল স্পোর্টসকে, ইন্ডিভিজুয়াল যে স্পোর্টসগুলো রয়েছে, ব্যক্তিগত ইভেন্ট যে রয়েছে, সেগুলোকেও আমরা প্রাধান্য দিয়ে আমরা চাই আমাদের তরুণ প্রজন্ম, যুব সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ উপহার দিতে। 44 সদস্যের নতুন এই সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ শরীফুল আলম। দ্রুতই জেলা ও বিভাগে নতুন কমিটি গঠন করে কার্যক্রম শুরু করবে সংগঠনটি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।